শেষ পর্যন্ত কেন ৭১ আসনেই আটকে গেল জামায়াত, জানা গেল চমকে দেওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য। ২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদির ফোন। নেতৃকর্মী শূন্য জামায়াত কার্যালয়ে হাজির হলেন শফিকুর রহমান। দলীয় নেতাদের বৈঠকের পরেই আসতে পারে বড় ধরনের কর্মসূচি। এনসিপি ও ১১ দলের জোট নেতাদের ওপর হামলার অভিযোগ আসিফের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখন সবার সামনে। কারো মনে হতাশা, কারো মধ্যে ক্ষোভ। সামাজিক মাধ্যমে অনেকেই আমিরে জামাতকে কঠোর ভাষায় সমালোচনা করছেন। কিন্তু ভাই, একটু শান্ত হয়ে ভাবুন। আবেগের চশমা খুলে বাস্তবতার দৃষ্টিতে বিষয়টা দেখার চেষ্টা করুন। জামায়াতে ইসলামী বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম শক্তিশালী অবস্থানে আছে। মোট ৭১টি আসন, যেখানে অতীতে ১৮টির বেশি আসন কখনো পায়নি। সেই জায়গা থেকে ৭১ আসনে পৌঁছানো কি সামান্য সাফল্য? এটা নিঃসন্দেহে বড় অর্জন। রাজনীতির কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকায় এবার প্রথমবারের মতো দলটি আসন পেয়েছে, তাও ১-২টি নয়, ৬টি। এই সাফল্যের কৃতিত্ব স্বাভাবিকভাবেই দলের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রাপ্য। তার নেতৃত্বে জামায়াত একটি কেবল ক্যাডার নির্ভর সংগঠন থেকে জনভিত্তিক দলে রূপান্তরিত হয়েছে। যারা তাকে সমালোচনা করছেন তারা হয়তো এই মেগা সিটিতে দলটির এই অগ্রগতি পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। হতাশার মূল কারণ কি? সরকার গঠন করা যায়নি, এটাই। কিন্তু পরিসংখ্যান অন্য গল্প বলছে। প্রায় ৫৩টি আসনে দলটি মাত্র ৭০ থেকে ২,০০০-এরও কম ভোটের ব্যবধানে হেরেছে। এর অর্থ জনসমর্থন প্রায় সমান পর্যায়ে পৌঁছেছে। মোট ভোটের হিসাবে বিএনপি ও জামায়াত প্রায় কাছাকাছি অবস্থানে। এটি কোনো সাধারণ হার নয়, বরং এক ধরনের টেকনিক্যাল পরাজয়। এই বিপুল জনপ্রিয় ভোটের প্রভাব কোথায় পড়বে? তা পড়বে নীতি নির্ধারণী পর্যায়ে। জামায়াত এখন আর প্রান্তিক শক্তি নয়, তারা মূলধারার শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে। বিএনপি চাইলেও এখন তাদের উপেক্ষা করতে পারবে না। প্রশ্ন উঠতে পারে, এত জনসমর্থন থাকা সত্ত্বেও ওই ৫৩টি আসনে হার কেন? উত্তর জটিল নয়। রাষ্ট্র ক্ষমতা কেবল নৈতিক অবস্থানের ওপর নির্ভর করে না। এর সঙ্গে জড়িত সাংগঠনিক সক্ষমতা, কৌশলগত দক্ষতা এবং কার্যকর রাজনৈতিক ব্যবস্থাপনা। জামায়াত ঐতিহ্যগতভাবে আদর্শকেন্দ্রিক রাজনীতি করেছে। তারা বিশ্বাস করেছে, আমরা ভালো, তাই মানুষ ভোট দেবে এবং সেই ভোট টিকেও থাকবে। কিন্তু বাস্তব রাজনীতিতে শুধু নৈতিক অবস্থান যথেষ্ট নয়। বিএনপি জানে মাঠ পর্যায়ে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, ক্যাডার সক্রিয় করা, নির্বাচনী কৌশল প্রয়োগ, প্রশাসনিক পক্ষপাত মোকাবিলা, এসব ক্ষেত্রে তারা অভিজ্ঞ। জামায়াত নৈতিক অবস্থান ধরে রেখেছে, আর বিএনপি প্রয়োগ করেছে মাঠ কেন্দ্রিক কৌশল। ফলাফল, বিএনপি প্রায় ২১১, জামায়াত ৭১। কিছু আসনে যেখানে জামায়াত লক্ষাধিক ভোটে এগিয়ে ছিল, সেখানে ফল ঘুরে গেছে। এটিকে অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছেন। এমন প্রক্রিয়া ঠেকাতে যে প্রশাসনিক প্রস্তুতি দরকার, সেটি দলের ছিল না। এই অঞ্চলের বাস্তবতায় ইসলামপন্থী শক্তির ক্ষমতায় যাওয়া সহজ নয়। হয় সিস্টেমের ভেতরে থেকে ধৈর্য ধরে এগোতে হবে, নয়তো পুরো কাঠামো ভেঙে ফেলতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিস্টেম ভাঙা বাস্তবসম্মত নয়। তাই কৌশলগত বাস্তববাদ গ্রহণ করাই যুক্তিযুক্ত পথ। অনেকে আন্দোলনের কথা বলছেন, কিন্তু মনে রাখতে হবে, জামায়াত শিবির গত ১৭ বছর ধরেই নানা চাপে ছিল। আবার বড় আন্দোলনে গিয়ে যদি ব্যর্থ হয় এবং অতীতের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে দীর্ঘমেয়াদে আরও কঠিন সময় আসতে পারে। এখন আন্দোলন করে বাস্তব লাভের সম্ভাবনা কম, বরং অর্জিত ৭১ আসনের অবস্থানও ঝুঁকিতে পড়তে পারে। এখন কৌশল হওয়ার উচিত সংগঠনকে সুসংগঠিত করা। সামনে সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন রয়েছে। ইউনিয়ন ভিত্তিক শক্ত কাঠামো গড়ে তুলতে হবে। বিশেষ করে রংপুর, খুলনা, রাজশাহী ও ঢাকা সহ গুরুত্বপূর্ণ এলাকায় শক্ত জনবল তৈরি করতে হবে। শুধু আদর্শ প্রচার নয়, প্রশাসনিক বাস্তবতাও বুঝতে হবে। কেন্দ্রে টিকে থাকা, ফল সংরক্ষণ করা, এসব দক্ষতা অর্জন জরুরি। তৃণমূলই আসল ভিত্তি। যদি ৮০% ইউনিয়নের শক্ত অবস্থান তৈরি করা যায়, তাহলে ভবিষ্যৎ জাতীয় নির্বাচনে কোনো কৌশল প্রয়োগ করেও সহজে হারানো যাবে না। এখন তরুণ অনলাইন কর্মীদের একটি অংশ ডাক্তার শফিকুর রহমানের সমালোচনা করছেন, কিন্তু তার রাজনৈতিক কৌশলের গভীরতা বোঝার জন্য পরিপক্কতা প্রয়োজন। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি ছোটখাটো কর্মসূচিতে শক্তিক্ষয় না করে বড় সময়ের জন্য শক্তি সঞ্চয় করেছেন। বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির অবস্থানও বিবেচ্য বিষয়। বিশ্ব রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর প্রতি একটি সীমারেখা থাকে, এটি অস্বীকার করার সুযোগ নেই। অতীতের বিভিন্ন দেশের অভিজ্ঞতা সেটাই দেখিয়েছে। সেই প্রেক্ষাপটে হঠাৎ সর্বোচ্চ দাবি তুলে ঝুঁকি নেওয়ার বদলে ধীরে সুসংহতভাবে এগোনোই বাস্তবসম্মত কৌশল হতে পারে।
রাজনীতি দীর্ঘমেয়াদী খেলা। এই নির্বাচনে পাওয়া ভোটের একটি অংশ হয়তো আদর্শিক সমর্থন নয়, বরং বিকল্প শক্তি হিসেবে দেওয়া ভোট। তাই এখনই চূড়ান্ত পদক্ষেপের সময় নয়, বরং নির্বাচিত ও অল্প ব্যবধানে পরাজিত প্রার্থীদের জন্য পরামর্শ, এলাকার সঙ্গে সংযোগ অটুট রাখুন। সরাসরি সংঘাতে না গিয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখুন। ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক নেতৃত্ব তৈরি করুন। রাজনীতি হবে দুই ধারায়, একটি দলীয় কাঠামোর ভেতরে সাংগঠনিক কার্যক্রম, আরেকটি জনসম্পৃক্ততা। নিয়মিত এলাকায় যাওয়া, মানুষের সুখে দুঃখে পাশে থাকা, সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া, এসবের মাধ্যমে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। দলীয় পরিচয়ের বাইরেও ব্যক্তিগত আস্থা তৈরি করা জরুরি। মগবাজারে দুপুর 12:30টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের আমির শফিকুর রহমান। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন যে ধরনের পরিস্থিতি ছিল, আজ সেখানে গিয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে। নির্বাচন চলাকালীন এবং ভোট গ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, কিন্তু এখন সেখানে খাখা পরিবেশ। জানা গেছে আজ দলের নেতারা বৈঠক করবেন, এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী। দেশের বিভিন্ন স্থানে এনসিপি ও 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভিযোগ অনুযায়ী হামলাকারীরা শুধু নেতাদেরই নয়, তাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদেরও হুমকি দিচ্ছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন, সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুরে এক বার্তায় তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর বিষয়টি জানান মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট দেন। পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। এবার নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করে একটি ফেসবুক পোস্ট দিয়েছে জামায়াতে ইসলামী। পোস্টে জানিয়েছেন, প্রিয় দেশবাসী, গতকাল সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তবে নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটের রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতকে হারিয়ে দেওয়া হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।